ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটি গোধূলি যেন বাতাসে গরুচনার স্নিগ্ধ শিকড়কণা ছড়াচ্ছিল। এমন সন্ধ্যায় বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গিয়েছিল। সে গুনগুন করে একটা প্রেমের গান ভাঙছিল। যৌবন নিকট যে গাহে পাখি। এমন সময় সুধাংশু এসে দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবের শপথ ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বড়দার সঙ্গে ভূতপ্রেত নিয়ে তর্ক করবার মতো নিয়ে সে ক্লাবে ঢুকেছে। প্রেতযোগী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বড়দার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখ লড়াই ভেড়ার মতো জুজুৎসু ভাব ধারণ করত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের স্বর্ণাপন্ন করতেই হয়। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশুর সে তেজ নেই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে। মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞেস করলো, হে সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না। সোজা বড়দার মুখের সামনে গিয়ে দাঁড়ান। একাগ্রভাবে কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে থেকে গাঢ় স্বরে বলল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও। বলে তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলে হাঁ করে রইলাম। এমন কাণ্ড জীবনে দেখিনি। বড়দাও বেবাচাকা খেয়ে গেছে। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল, তোমার কাছে ক্ষমা চাইছে। কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিতে অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শোনবার জন্য আমরা তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ উন্মনা ভাবে আকাশের পানে তাকিয়ে থেকে সুধাংশু আরম্ভ করল, মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষ বাবু। ওই যে বাড়িখানা আগে মাইনার স্কুল ছিল সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা। তোমরা দেখেছো বোধ হয়। প্রথম দিনই প্রিয়তোষ বাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করবার জন্য নিজেই আগ বাড়িয়ে তার কাছে গিয়েছিলাম আর কি। বছর 45 বয়সের একটু শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার উপর রেডিওর এরিয়েল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি 2-4টে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, পয়সা আছে, আর ওই সন্তানও কেউ নেই। বছর 10 আগে স্ত্রী মারা গেছেন, তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর 1.5 গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকলো না, তাই চলে এসেছেন। ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু প্রথম আলাপেই তো ও কথা জিজ্ঞেস করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ নামি আর শৌখিন। দেখলাম লোকটির বিপত্নিক এবং বয়স্ক হওয়া সত্ত্বেও প্রাণটা কিন্তু বেশ তাজা রেখেছে। তারপর আরো বারতই তার বাড়িতে গিয়েছিলাম। তার চরিত্রে তো একটি ছোটখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু নিজেই রান্না বান্না করেন। একটি মাত্র সুপো চাকর রেখেছেন, সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাঠ নেই, অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছানো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরো লক্ষ্য করলাম লোকটা যে পরিমাণে অমায়িক সেই পরিমাণে মিশুকে নয়। কথা ভারী মিষ্টি, কিন্তু কম কথা বলে। কথা বলতে বলতে বা শুনতে শুনতে কেউ যেন অন্য মনস্ক হয়ে পড়ে। তাছাড়া আমি 3 বার তার বাড়িতে গেলাম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ হলো। সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড়লোক মনে করে আমি তার মশাইবি করবার চেষ্টা করছি, তাই যাওয়াটা বন্ধ করে দিলাম। তারপর ওই পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতোই এই পর্যন্ত। এইভাবে 3 সপ্তাহ কেটে গেল। প্রিয়তোষ বাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়। আমার স্ত্রী খবরটা দিয়ে প্রিয়তোষ বাবু নাকি সুবিধের লোক হয়। রাত 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়, আর পাড়ার কেউ কেউ নাকি তা শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়। মনটা খুঁতখুত করতে লাগলো। প্রিয়তোষ বাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলাম না, আর প্রিয়তোষ বাবুর চরিত্র এক নজরে চিনে নেব এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক এই বিষয়ে করবার তো কিছু নেই। করবার মধ্যে ওই বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি। অন্তত তখন তাই মনে হয়েছে। কারণ সকালবেলা পাড়ার ছোকরা দলের চাই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত ডাকাবুকো ছিলেন, মনের মধ্যে মার প্যাচ নেই, মেজাজ কড়া। সে এসে প্রিয়তোষ বাবুর কথা তুলল।
শুনেছেন বোধ হয়? দেখলাম ভূতর মন এখনো আমাদের মতো ওই যাকে বলে নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠে। একটু ইতস্তত করে স্বীকার করতে হলো, হ্যাঁ কিছু কিছু শুনেছি বই কি। ভূত টেবিলের ওপর কিল মেরে বলল, এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন একদিন ধরে দুঘা দেওয়া যাক, তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাবু বলকে সম্ভ্রম করি। তবুও ওই ঠিক আপত্তি করে বললুম, শুধু কানাঘুষোর ওপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করিয়ে যাওয়াই করা উচিত। ভূত বলল, বেশ তো, আপনি যাচাই করুন। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাতে গিয়ে প্রিয়তোষ বাবুর বাড়িতে আড়ি পাতা। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেবার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। রাত 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রাবার সোল জুতো পায়ে দিয়ে বেরোলো। স্ত্রীকে বলে গেল, ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না, আর দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে, রেডি হতে, তাই শোনো। প্রিয়তোষ বাবুর দরজার সাথে ভূতোর সঙ্গে দেখা হলো। সেই ভূতটা এমন গোয়ার, জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বলল, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভরকে যাবে। সে বলল, বেশ, আমি বাইরে পাহাড়ে রইলুম। রাস্তা তখন নির্জন হয়ে গেছে। প্রিয়তোষ বাবুর বাড়ির অন্ধকার। অটো পার হয়ে পা টিপে টিপে চললাম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার উপর খিলেনের কাছের ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একবার দৌড় করে উঠলো, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালে নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো, তার একটা খসড়া মনে মনে নকশা করছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তাদের সামল না। যাও, অপ্রীতিগত কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে একখানি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যত সম্ভব সপ্তাহে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু হাওয়া দিচ্ছিল, পাগল রাতের হাওয়া। আর বলায় এমন কিছু বড় হয়নি। মনে হলো এমন রাতে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা আমার। ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে, আর বেশ সহজ গলাতেই কথা বলছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসন্দেহে প্রিয়তোষ বাবুর গলা। অন্য করাক যেন স্বাভাবিক নয়, এসরাজের তারের আওয়াজের মতো যখন যেন একটা ওই ধাতব ঝংকার আছে। প্রাণ পেতে শুনতে আসার গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। কথাগুলো ঠিক ধরতে পারছি। আমার মনে হলো প্রিয়তোষ বাবু কবিতা আবৃত্তি করছে। তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দৌড়ের কাছে কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলাম। কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েরই গলা বলছে, যাও, তোমার সঙ্গে আর কথা বলবো না, আর আসবো না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধু বিষম নয়, আতঙ্ক জমা হয়ে উঠল। কারণ মেয়ের গলাটি কেবল বাঙালি মেয়ের গলাই নয়, সে তো মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিলাম আর ভাবছিলাম, হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম। একটি ভদ্রলোক দূরের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন। যাও, আদর করে ঘরে এনে বসাও। শুনতে উঠলাম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষ বাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, কম পাওয়ারের একটা নীল বাল্ব জ্বলছিল। এসব দেখলাম প্রিয়তোষ বাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ পাকানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়ার লজ্জা সেখানে লেশ মাত্র নেই। উল্টে তিনি বললেন, আসুন। একরকম অসার ভাবেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। নৌনি বলার অধিকারে নেই, কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের এক পাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরোচ্ছে,
যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন। যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতাম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখে আর কথা জোগালো না। তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেবার আগেই সে ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ভরভর করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে সিঁড়ির ভেতর থেকে। তারপরই কথা শুনতে পেল, চুপ করা কণ্ঠে কথা। দরকার আসতে বলছি, তুমি কার সঙ্গে কথা বলছো তাই চুরি করে শুনতে এসেছেন। সভয়ে রেডিওর কাছ থেকে সরে এলাম। মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়েও কাঁটা দিয়েছিল। বিরহন ভাবে জিজ্ঞাসা করলাম, কথা বলছে প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার পানে চাইয়ে তারপর মাথা কিছু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী। রেডিওর মধ্য থেকে কষ্টটা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো। কিন্তু তিনি মারা গেছেন, এই না? তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। আমার স্বামীর চরিত্র তদারক করবার অধিকার আছে আপনার। উনি আপনাদের পাড়ায় এসে আসছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তা? তারপর হঠাৎ সেই তপ্ত ঝাঁঝানো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেল। ওকে যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে, অনেক রাত হয়েছে। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা তাল করে পাকিয়ে গিয়েছিল। নেহাজ গ্রাম্য লোকের মতো বললাম, কিন্তু কিন্তু কিছু যে বুঝতে পারছি না। রেডিও ভেতর থেকে লাঞ্চ স্বরে প্রিয়তোষবাবু বললেন, রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা বল। তার মৃত্যুর পর থেকে এমনি করে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্বল। উনি সংসার চালান, উনি সবকিছু করেন, ওর কথা মতো কাজ করে যাই। বিস্ময়ে ঘরে মনটা তখন অর্ধ মূর্ছিত হয়েছিল। বললাম, কিন্তু কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বুঝবার দেখে চেষ্টাও করবেন না। ডাক্তে বাড়ি যান, আপনার স্ত্রীর বুকের ব্যামো আছে না? ভালো চাম্পেটিকদের বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকে কথাগুলো ভয়ঙ্কর কঠিন হয়ে উঠল। সেই যে হারু সাই বলে, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবু বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির উপর সৌরকে আরোপণ করে পথে ভূত বোধহয় সঙ্গ নিয়েছিল। জাগ্রত চিন্তনার কথা নয়, তার একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার পরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের উপর মাদুর পেটে স্ত্রী পড়ে আছেন, তার প্রচুর বন্ধ। আর একটা হাত এবং এখন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে, যে মনে হয় মনের অবস্থা বুঝতেই পারত। প্রায় তার ঘাড়ির উপর আছড়ে পড়ে তিনি দরবার করে উঠে বসে বললেন, হ্যাঁ, কেন? আমার একটু তন্দ্রা এসে দিয়েছিল। রেডিওর ভেতর থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। গলার আওয়াজ, কেমন রব্দ? আর যাবেন পরের হাড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালুন। আর কখনো এমন কাজ করবেন না। I can feel it.